হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব আনন্দে আছো এবং তোমরা রাতে খুব আনন্দ করেছো। আমি খুব আনন্দ করেছি বন্ধুরা। তাই তো তোমাদের সাথে বন্ধুরা যে তোমরা ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে তাতে তোমরা কিন্তু ঘটনা লিখে কিংবা ভয়েস মেসেজ করে পাঠাচ্ছ না। তোমরা যদি ঘটনা লিখে বা ভয়েস মেসেজ করে না পাঠাও তাহলে আমি সেটা আরও অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করব কি করে। তাই তোমরা জলদি ভয়েস মেসেজ করে কিংবা লিখে গল্প পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে। জানি বন্ধু তোমরা হয়তো সংশয় বোধ করছো যে লিখে পাঠাবো, এই ছোট্ট চ্যানেলটায় কী হবে, বড় চ্যানেল। কিন্তু বন্ধু একবারই তো কেউ বড় হয় না বলো। আশা করছি তোমরা যদি আমার হাতে থাকো নিশ্চয়ই চ্যানেলটা আরও বড় হবে, আমি আমার পরিবারের সদস্য সংখ্যা আস্তে আস্তে পারবে। তো শুরু করছি আজকের প্রথম নিবেদন। বন্ধুরা, এই গল্পটা আমার দাদুর কাছ থেকে শুনলাম। এটা অনেক বছর আগেকার ঘটনা। আমার দাদু আজ চিরজগতে নেই। দাদু আমাকে এই গল্পটা ভুলে গেছে, তা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং আমার দাদুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাদুর গল্পটা তোমাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, আমার দাদু তখন মাঝ বয়সী, হবে 30-40 বছর বয়স। তখন তিনি ঘটনাটা তার গ্রামে একজনের সাথে ঘটেছিল দেখেছিলেন। দাদুর যে গ্রামের ঘটনাটা বলেছেন সেটা হুগলি জেলার রানাগাছা গ্রামের ঘটনা। সেই গ্রামে দুটো লোক পাড়া প্রতিবেশী হয়, তারা বাস করত। একজনের নাম সুশীল দে আর একজনের নাম হচ্ছে বিমল দাস। তারা দুজনে পাড়া প্রতিবেশী হলেও তারা দুজনে ছিল খুবই ভালো বন্ধু। একে অপরের সাথে মিলেমিশে থাকতো, যা কিছু করতো, ভালো মন্দ রান্না তারা ভাগাভাগি করে খেত। কিন্তু তাদের দুজনের স্বভাবের মধ্যে একটা অমিল ছিল, সেটা হচ্ছে বিমল দাস খুবই ক্ষিপ্তে ছিল, কিন্তু সুশীল দে ছিল মন খোলা। করতে দুঃখে তার মন কাঁদত, পাড়া প্রতিবেশীদের কষ্টে, সবার কষ্টে তার মন কাঁদত। এই দিকে উল্টোটা ছিল বিমল দাসের, সে নিজের ছাড়া কোনো কিছুই বুঝতো না। এমনই একদিন হঠাৎ করে সুশীলদের খুব শরীর খারাপ করে, এবং এতটাই শরীর খারাপ করে যে তার বাড়িতে কান্নার রোল উঠে যায়, এবং কান্নার রোল উঠে গিয়ে তিনি মারা যান। মারা যাওয়ার পর সুশীল দে দেখে তিনি আকাশের মধ্যে দিয়ে উড়ে উড়ে যাচ্ছেন। তিনি তখনও বুঝতে পারছেন না যে তিনি মারা গেছেন। উড়ে উড়ে যাচ্ছে এবং তাকে যারা নিয়ে যাচ্ছে তারা দুজন লম্বা চড়া মোটা সোটা এবং মাথায় শিং আছে সেরকম দুখানা লোক, এবং তাদের হাতে লাঠি টাইপের আছে। তারা উড়তে উড়তে তাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা জায়গায় তারা নিয়ে যায়। সেখানে দেখে অনেক লোক, এবং কাউকে ভালো মন্দ জিনিস খাওয়ানো হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, কাউকে শাস্তি দেওয়া হচ্ছে, চাবুক মারা হচ্ছে, কাউকে গরম তেলে হাত ডুবানো হচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু শাস্তি দেওয়া হচ্ছে। তখন সুশীল জিজ্ঞাসা করে, এটা আমি কোথায় এসেছি আর তোমরা কারা? তখন সেই হোমরা চৌড়া মোটা সোটা লোক দুটো, যাদের মাথায় দুখানা শিং আছে, তারা বলে যে আমরা হচ্ছি জমদূত। আমরা তোমাকে নিয়ে এসেছি তোমার পরমায়ু শেষ হয়ে গেছে বলে। তোমার
শাস্তি দেওয়া হবে, তোমার ভালো কর্মের ফলে পুরস্কার দেওয়া হবে, এই জন্য তোমায় নিয়ে এসেছি। আবার তোমার যদি কর্মবন্ধন না মিটে যায় তাহলে তোমার আবার পুনর্জন্ম দেওয়া হবে, দেখে আমরা রিবাদ বলি। সুশীল দে সব কিছু শুনলেন, তিনি ঈশ্বরকে মনে মনে ডাকতে থাকলেন। তখন একজন আসেন, তিনি তুল্য, তার গা দিয়ে যেন রশ্মির ছটা বেরোচ্ছে এবং দেখেন, তিনি দূর থেকে দেখছেন গা দিয়ে যেন রশ্মির ছটা বেরোচ্ছে এবং তিনি একটা সিংহাসনে বসে আছেন। পাশে বসে আছে একটু বয়স্ক মতো লোক। তা তখন ওই লোক দুটোকে জিজ্ঞাসা করে, যারা তাকে নিয়ে গিয়েছিল যমদূতদের, সেই সিংহওয়ালা। তখন তারা বলে, ওটা হচ্ছে যমরাজ, এটা হচ্ছে চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত সবাই হিসাব লিখে কে কী করছে না করছে, যমরাজ সেই সবগুলো শুনে শাস্তি বিধান করেন, যাকে যেমন পুরস্কার দিয়ে পুরস্কার প্রদান করে ভালো কর্মের জন্য। তাই তিনি আর কিছু বললেন না, ঠাকুরকে ডাকতে লাগলেন। তারপরে যথারীতি একের পর এক লোকে শাস্তি বিধান সে দেখতে লাগে। কাউকে চাবুক মারা হচ্ছে, কাউকে তেলে হাত ডুবানো হচ্ছে, কাউকে কাঁটার উপর দিয়ে হাঁটানো হচ্ছে, আরও অনেক কিছু। এদিকে কাউকে মিষ্টি মুখ করানো হচ্ছে, ভালো কর্মের জন্য স্বর্গে পাঠানো হচ্ছে। তাকে যখন নিয়ে যাওয়া হয়, তার আগে ব্যক্তিদের আত্মাদের, যাদের শাস্তি কর্মফল এসব বিচার করা হয়ে গেছে, তারা তো তাদের কর্ম অনুযায়ী তারা তাদের জায়গায় চলে গেছে। কেউ স্বর্গে, কেউ নরকে, কিংবা কেউ শাস্তি ভোগ করছে, কিংবা ভালো ফলের জন্য তারা জন্ম হয়নি, বৈকুণ্ঠ থেকে গেছে। তার যখন আসে বিচারের পালা, তখন ধর্মরাজ বলে, এর নাম কি? তখন চিত্রগুপ্ত বলে, সুশীল দে। কিন্তু চিত্রগুপ্ত বলে, এর তখনও মরার টাইম হয়নি, তাহলে এ কী করে এলো? এ তো জীবিত। তা এর তখনও মরার টাইম হয়নি। তা মরার ছিল তো বিমল দাসের, ভুল করে তাকে সুশীল দেখে নিয়ে চলে এসেছে। যমদূতেরা বুঝতে পারেনি। তখন যমরাজ বলো, ভুল করে নিয়ে চলে এসেছে, কিন্তু কি হবে এবার? তখন তিনি বলেন যে, যাও, একে স্বর্গ নরক সব কিছু দেখিয়ে একে একটু মিষ্টি জল ভালো মন্দ জিনিস খাইয়ে একে আবার মর্তলোকে তোমরা ফিরিয়ে দিয়েছো। আর যার আসার কথা বিমল দাস, তাকে নিয়ে এসো। তারপর যমদূতেরা যথারীতি স্বর্গ নরক সব কিছু দেখায়। স্বর্গে দেখায় কি সুন্দর বাগান, ফুল ফুটেছে, সবাই মিলেমিশে আছে, ঠাকুর নাম করছে। আর নরকে দেখায় যে সবাই কত যাতনা কষ্টে আছে, সেখানে সব কিছু পাপ পুণ্যের বিচার হচ্ছে, কাকে শাস্তি দেওয়া হচ্ছে, কড়াই তেলে ভাজা হচ্ছে, কাঁটার উপর দিয়ে যাওয়া হচ্ছে, চাবুক মারা হচ্ছে, এইসব। তারপর তাকে দেখিয়ে, সুশীল দিকে দেখিয়ে তাকে মিষ্টি জলখার ভালো মন্দ খাইয়ে আবার তার বাড়ি মর্তে পাঠিয়ে দেওয়া হয়, তার দেহের মধ্যে। সুশীল দে যখন তার দেহের মধ্যে ঢুকে, তার কিছু মিনিট পরে বিমল দাসের বাড়িতে কান্নার রোল উঠে যায়। কি হয়েছে? তখন সবাই থেকে জানতে পারে যে বিমল দাস আর নেই। সুশীল দেতে দিকে ভালো হয়। তখন তার বাড়ির লোক বলে, কি হয়েছিল? আমরা তো ভেবেছি তুমি মারাই গেছো।
আমরা তো কেঁদে কেটে করে আলা হয়ে গেছি। ডাক্তারবাবু বললেন শেষ পর্যন্ত আমরা তো মানে ভেবেই ফেলেছি যে তুমি আর জগতে নেই। তখন সুশীল দিয়ে তার সব কথা বলে, যমদূতরা তাকে নিয়ে যায়, তাকে স্বর্গ নরক দেখায়, কীভাবে শাস্তি দেয় এ হয়, আবার তাকে তার সময় হয়নি বলে ফেরত দিয়ে যায়। আর বলে তার বন্ধু সুলভ পাড়া প্রতিবেশী বিমল দাসের সময় এসে গেছে, তাই তার বাড়িতে কান্নার রোল উঠে গেছে, আর যমদূতেরা তাকে নিয়ে যাচ্ছে, কারণ তার সামনেই সব কিছু কথোপকথন প্রভু যমরাজ এবং চিত্রগুপ্ত বলে। সত্যি বন্ধুরা, ভাবতে অবাক লাগে আমরা এই ইহজগতের সব মেটেরিয়াল জিনিসের প্রতি অ্যাট্রাকটিভ হয়ে, এটা আমার, এইটা চাই, আমার এই স্বপ্নটা ফুলফিল করতে হবে, এই উইশটা, কিন্তু ইন দ্য টাইম একটা সময়ের পর আমাদের তো চলে যেতেই হয়, তাই না? এটাই রিয়েলিটি আমাদের বাস্তব জীবনে। এই ছিল বন্ধু গল্পটা। সত্যি গল্পটা কতটা মর্মান্তিক, যে জানেও না যে আমি মারা যাবো, হুট করে তাকে একদিন এই মেটেরিয়াল জগৎ ছেড়ে, ইহ জগৎ ছেড়ে চলে যেতে হবে। সত্যি বন্ধু, এই গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শুরু করছি বন্ধুরা আজকে দ্বিতীয় নিবেদন। এটা দুটো বন্ধুর, অন্তরঙ্গ বন্ধুর গল্প বলাটা ভুল হবে, বাস্তব ঘটনা। এটা পুলবা থানার অন্তর্গত মহানাথ গ্রামে ঘটে গেছে। আমি গোপনীয়তার সূত্রে নামগুলো পাল্টে দিচ্ছি বন্ধুরা। একজনের নাম রবীন্দ্র আর একজনের নাম গোবিন্দ দাস। রবীন্দ্র আর গোবিন্দ দাস দুজনে খুব ভালো বন্ধু ছিল। সেই স্কুল টাইম থেকে তারা দুজনের বন্ধু ছিল। এত ভালো বন্ধু ছিল যে তারা কলেজে লাইফ এবং তারা বিয়ে থাকার পরও তারা সেই বন্ধুত্ব সম্পর্কটা ভাঙতে দেয়নি, তারা যোগাযোগ রেখেছিল। এটা আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা বন্ধুরা। তখন এত টেলিফোন, মোবাইল ছিল না, তখন দেখা হলে কথাবার্তা হতো, আর না হলে চিঠিপত্র। তারা চিঠিপত্র আদান প্রদান করতো মাঝে মাঝে, কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে গেছিল, টাইমের গ্যাপ হয়ে গেছিল। তা রবীন্দ্র তার মেয়ের বিয়ে উপলক্ষে গোবিন্দ দাসকে নেমন্তন্ন করে, এবং গোবিন্দ দাসও বলে হ্যাঁ আমি যাব, তোর মেয়ে মানে আমারই মেয়ে, তা মেয়েটাকে আশীর্বাদ করতে যাব না, আমি ঠিকই যাব। তারপরে তারা গল্প গুজব করে, কোথায় বিয়ে হচ্ছে না হচ্ছে, কি দেনা পাওনা দেওয়া হচ্ছে না হচ্ছে, পাত্র কি করে না করে, সব কিছু সব গল্প টল্প করে রবীন্দ্রের বাড়িতে চলে আসে। রবীন্দ্রের বাড়ি হচ্ছে চুঁচুড়ায়। এবার স্বামী ভাবে বিয়ের দিন আসে। রবীন্দ্র তার মেয়ের বিয়ের ব্যস্ততা, কুটুমাত্মদের সামলাতে তিনি অনেকই ব্যস্ত ছিলেন। তিনি বুঝতে পারেননি যে তার বন্ধু এসেছে কিনা। তিনি তার স্ত্রীর থেকে খবর নেন যে গোবিন্দ এসেছে। তার স্ত্রী বলে না আমি তো দেখিনি, মনে হয় আসেনি। তিনি আর অন্যান্য কাজ করতে লেগে যান। তা রাত তখন অনেকটাই বাজে। তিনি মন মরা হয়ে বসে আছেন যে বন্ধুটাকে আসতে বললাম আসেনি, আমিও দেখতে পাইনি, মনে হয় আর আসবে না, অনেকটাই রাত হয়ে গেছে,
আর কী করি বা এলে যাবে, যদি আসে কোনো প্রকারে, হয়তো আসছে দেরি হয়েছে, আর থেকে যেতেই বলবো, আর বাড়ি যেতে আর যে বলবো না। এইরকম কথা মনে মনে ভাবছে রবীন্দ্র। তারপরে ঠিক তখন 1টা-1:30 এরকম বাজবে, তা দেখে যে তার বন্ধু গোবিন্দু দাস আসছে। সে তো খুবই আনন্দে আত্মহারা, যে আয় আয় আয়। রাত হলেও তার বন্ধু এসেছে, অনেক গল্প গুজব করে। বন্ধুরা তখনকার দিনে মোটামুটি 10টা-11টার মধ্যে সবাই খেয়ে দিয়ে যে যা বাড়ি যাবার চলে যেত, আর যারা থাকার তারা তো থাকতোই। তা সে অনেকটাই রাতে আসে, এবং তারা দুজনে এতটাই ভালো বন্ধু যে তার বন্ধু আসেনি, তাই মন ভরা হয়ে সে বসে ভাবছিল যে তার বন্ধুটা আসেনি। তারা দুজনে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পর তার বন্ধু গোবিন্দ দাস বলে, রবীন, আমি তাহলে আসি, তোর মেয়ের জন্য অনেক আশীর্বাদ রইল, এবং এই উপহার, শাড়ি উপহার দিচ্ছে, এটা পরতে বলি, আর আমি আসি। আবার কবে দেখা হবে না হবে, আর হয়তো দেখা হবে না, আর বুঝতেই পারছিস মানুষের কথা বলা যায় না, মানুষের শরীর, ভগবান কাকে কখন ডেকে নেয়, এইসব আরো অন্যান্য ইমোশনাল একটা ব্যথা বেদনা ঢাকা কথা বলতে বলতে সে চলে যায়। বলে আর আবার অন্যদিন আসবো, আজ আসি বলে সে চলে যায়। এদিকে রবীন্দ্রের মেয়ের বিয়ে মিটে যায়, সব আত্মীয় অতিথি কুটুমরা চলে যায়, এ হয়ে যায়। তারপর কিছুদিন বাদে তার বন্ধু গোবিন্দর জন্য খুব মনটা কেমন করে। তখন সে আমার বন্ধুটাকে নেমন্তন্ন করেছিলাম, সে যাই হোক, তারও শরীরটা অসুস্থ ছিল, বলছিল আমার সে কোনো কারণে দুঃখও পেয়েছে, আবার কবে দেখা হবে না হবে বলছিল সব কথা। তাহলে গিয়ে তাকে দেখা করে আসি। সে যায়, মহানাতে গিয়ে দেখা করতে যায়। সে ঢোকে, গিয়ে বন্ধুর নাম করে, গোবিন্দ আছিস রে বাড়িতে, গোবিন্দ আছিস রে বাড়িতে। তখন তার মেয়ে দরজাটা খুলে দেয়। বলে, কাকু এসেছো, বসো বসো, বলে তাকে একটু জল খেতে দেখে। বলে, বৌদি কোথায়? বলছে আসছে। তারপর সে ঘরটায় দেখে, তারপরে তার স্ত্রীকে দেখে সে অবাক। একটা স্বামী বেঁচে থাকলে শাঁখা সিঁদুর রঙিন কাপড় চোপড় পরে, সে জায়গায় হতবাক হয়ে যায় যে সাদা কাপড় পরা, এবং সে অতক্ষণ ঘরটা ভালো করে লক্ষ্যও করেনি যে দেখে ঘরের একটা দেয়ালে তার বন্ধুর ফটোতে মালা দেওয়া। তখন সে তো চোখে জল, পুরুষ মানুষ হাওয়া করে কাঁদতেও পারছে না, মেয়েরা যেমন স্বাভাবিকভাবে আমরা কান্না ধরে রাখতে পারি না, তা সে বলে, বৌদি এগুলো কি করে হলো? তখন সে বলে যে তার বন্ধু সাথে যখন তার লাস্ট দেখা হয় 1-1.5 মাস পর, তারপর তার খুব শরীর খারাপ করে, এবং এতটা শরীর খারাপ করে যে কোনো ওষুধতেও সেটা কাজ হচ্ছে না, মেডিসিন নিয়েও কাজ হচ্ছে না। তা শেষ পর্যন্ত তিনি ইহজগৎ ছেড়ে চলে যান, এবং মরার আগে আমরার কথা খোঁজ নিচ্ছিল, আপনার মেয়ের কথা, সে আপনার কথা খুবই বলছিল, কারণ আপনারা দুজন খুবই ভালো অন্তরঙ্গ বন্ধু ছিলেন। কিন্তু আপনাকে যে খবর দেবো, আমার ছেলেটা তো ছোট, আর মেয়েটা অত দূরে যেতেও পারবো না, তাই আপনাকে খবর দিতেও পারিনি, নাহলে শেষ সময় আপনাকে খুব দেখতে চেয়েছে। তিনি তো অবাক হয়ে যান। তার বন্ধু বলে, কিন্তু আমার মেয়ের বিয়েতে তো গোবিন্দ গেছিল।
তখন সে অবাক হয়ে যায়, বলে গেছলো মানে, তিনি তো আর নেই। স্বাভাবিকভাবে আমরা যেটা শুনে আসি যে অশরীরী হলে এই হবে, বিকৃতি চেহারা হয়ে যাবে, কঙ্কালসার হয়ে যাবে, কিচ্ছু নয়। তার বন্ধু যেমন স্বাভাবিক তার সাথে কথা বলে সেরকম কথা বললো, স্বাভাবিকভাবে খেলো দিল। তো তখনও একটা স্টমাটাইজ যে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল। তা বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সত্যিকার একটা দুজনের খুবই ভালো বন্ধু, যারা একে অপরের অন্তরঙ্গ, মৃত্যুর পরও বুঝতে পারেনি যে তার বন্ধু ছেড়ে চলে গেছে। এবং যে অশরীরী হলে বিকৃত চেহারা হবে সেসবও কিছু না, তার নর্মাল মানুষরা তেমন। সত্যিকার একেবারে বন্ধুত্বের টান, শেষ দেখা তার কন্যা সম বন্ধুর মেয়েকে দেখতে এসেছিল। এই ছিল বন্ধু ঘটনায় দুটো গল্পই একদম বাস্তব। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।